প্রিয় দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের আলোচনা শুনি, নানামাত্রিক আলোচনা শুনি। আজকের নির্ধারিত প্রসঙ্গ রাজনীতি ও সাম্প্রতিক পরিস্থিতি। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের মাঝে তিনজন সম্মানিত অতিথি অনলাইনে যুক্ত রয়েছেন। আলোচনার শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া যাক। আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। রয়েছেন সেলিম উমরাও খান, সিনিয়র সাংবাদিক, এবং আরো রয়েছেন রুবিনা মীরা, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে আপনারাও সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন, মন্তব্য করে আপনাদের মন্তব্য করুন। কোনো প্রশ্ন থাকলে অতিথিদের উদ্দেশ্যে সেই প্রশ্ন করুন, আমরা অতিথিদের কাছ থেকে তার জবাব চাইব। দর্শক যেখানেই থাকুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আলোচনাকে উপভোগ করুন সে প্রত্যাশা করছি। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দকে। আমি প্রথমে আসতে চাই জনাব মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে। আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? জি জি দেখতে পাচ্ছি। জি, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তবুও আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে কতগুলো ঘটনা প্রবাহ ঘটছে। আমাদের সামনে নির্বাচন চলছে, উপজেলা নির্বাচন, তৃতীয় ধাপের নির্বাচন আগামী কাল সেটি সম্পন্ন হবে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে যেটি প্রধানভাবে আলোচিত সমালোচিত হচ্ছে যে নির্বাচনে আসলে ভোটারদের অংশগ্রহণ খুব বেশি দেখা যাচ্ছে না, এবং ভোটারদের অংশগ্রহণ ক্রমাগত কমতে শুরু করেছে। 20 ভাগ ভোট পেয়ে, 20 ভাগের কম ভোট পেয়ে অনেক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যেটি অনেকে বলছেন যে আসলে নির্বাচন ব্যবস্থার জন্য ভালো লক্ষণ নয়। কিন্তু সরকার তার দিক থেকে এই নির্বাচনকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এই আয়োজন দেখছি। ঠিক এই ফাঁকে আমরা কতগুলো ঘটনা দেখছি যে সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের উপরে ভিসা নীতি না হলে এক ধরনের মার্কিনী নিষেধাজ্ঞা চালু হয়েছে তিনি এবং তার পরিবারের উপরে, যে তিনি আমেরিকায় যেতে পারবেন না। আমরা বেনজির আহমেদ, সাবেক র্যাব এবং আইজি পুলিশ প্রধান, তার নানা রকম দুর্নীতির অভিযোগে দুদকের আমরা নানা রকম অ্যাকশন দেখছি, আদালত কর্তৃক তার সম্পত্তি বাজেয়াপ্তের ঘটনাগুলো ঘটছে। ঠিক এই মুহূর্তে আমাদের আরেকটি বিষয় সামনে এসছে যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সূত্র ধরে যে তিনি বলেছেন যে তারেক জিয়াকে দুর্নীতির দায়ে দেশে ফিরে এনে তার সাজা বাস্তবায়ন করা হবে। সবকিছু নিয়েই একটুখানি কথা বলতে চাই। জনাব শিকদার, প্রথমত হচ্ছে যে গতকাল একটি ঝড়ো হাওয়া, ঝড় বয়ে গেল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এবং অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পত্রিকা দেখেছি 10 জনের ক্ষয়ক্ষতি, 10 জন নিহত হয়েছেন, অসংখ্য বাড়িঘর পড়ে গেছে। তো এই প্রাকৃতিক দুর্যোগটাই একটুখানি শুনতে চাই যে এই দুর্যোগের আমাদের যে পূর্বাভাস এবং দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ পরবর্তী আমাদের নানা রকম যে পুনর্বাসনের পদক্ষেপ। মানে প্রধানমন্ত্রী আজকে পটুয়াখালীতে গেছেন সরেজমিনে সেটি দেখার জন্য। এটি দিয়ে একটু শুরু করতে চাই, এটি কেমন দেখছেন যে আসলে কতটা আমরা দুর্যোগ মোকাবেলা করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরেছি আপনার দৃষ্টিতে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যান্য সহযোগী সম্মানিত আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাচ্ছি। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার কথা যদি আপনি বলেন তাহলে আমরা বলবো যে অনেক দূর আমরা এগিয়ে আসছি। কিভাবে সেটা আপনি দেখতে পাবেন, আপনার নিশ্চয়ই মনে আসছে 1991 সালে বাংলাদেশে প্রচণ্ড একটি সাইক্লোন এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছিল। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তো সেই সময়ে কিন্তু বাংলাদেশে প্রায় লক্ষাধিক লোকের জীবন হানি ঘটেছিল এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল, বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয়েছিল এবং যথেষ্ট প্রাণহানি ঘটেছিল। সেই জায়গা থেকে আমি এটা কোনো দল বা কোনো সরকারকে দোষারোপের জায়গা না, আমাদের যে জাতীয়ভাবে যে আমাদের এই দুর্যোগ মোকাবেলা করার যে সক্ষমতা তখন যেটা ছিল, সেই জায়গা থেকে যদি আপনি পরবর্তী জায়গায় আজকের জায়গায় এসে দেখি, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বহুল অংশে বৃদ্ধি পেয়েছে। যে কোনো দুর্যোগে যে কোনো প্রাণহানি দুঃখজনক, কিন্তু যদি আপনি সার্বিক ব্যবস্থা দেখেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বব্যাপী কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ প্রবলভাবে আমরা দেখতে পাচ্ছি। যেখানে মরুভূমির দেশ দুবাই, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মরুভূমির দেশ নয়, কিন্তু সেখানে তাদের এত শক্তিশালী রাষ্ট্র, সেখানেও কিন্তু
প্রচন্ড রকমের সাইক্লোন ঝড়ো হয়। এই গতকালকেও দেখলাম 4জন না 5জন সেখানে মারা গেছে। সুতরাং এইরকম যে একটা পরিস্থিতি, সেই জায়গায় এই দুর্যোগ মোকাবেলা করার যে ব্যবস্থাপনা আমাদের, সেখানে দুটি জায়গা। একটা হলো যে অ্যাডাপ্টেশন, অর্থাৎ আমাদের জাতীয়ভাবে আমাদের জনগণ ও আমরা এটাকে কতভাবে আমরা এই দুর্যোগ, তো আমরা বাংলাদেশ একার পক্ষে এই যে প্রাকৃতিক এই দুর্যোগ জলবায়ু জনিত কারণে দুর্যোগ আসছে, একার পক্ষে কোনো সেটা প্রতিরোধ করা ঠেকানো সম্ভব নয়। দুর্যোগ আসবে, সেই দুর্যোগ আমরা কত সক্ষমতার সাথে মোকাবেলা করছি সেই দেখার বিষয়। সেই জায়গায় যদি দেখেন, বাংলাদেশের অ্যাডাপ্টেবিলিটি পাওয়ার যেটাকে আমরা বলি, সেটা বহুলাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা সেই জায়গা থেকে আমরা বলবো যে আগামীতে তো আরো এই বিষয়ের উপর যথেষ্ট জোর দেওয়া হচ্ছে। আগামী আমরা সবসময় দেখছি যে বাজেটে কিন্তু বড় একটি অংশ এখন রাখা হয় এই যে জলবায়ু পরিবর্তন জনিত যে অভিঘাত, সেই অভিঘাত থেকে সামগ্রিকভাবে বাংলাদেশকে ও বাঙালি জাতিকে রক্ষা করার জন্য সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আমার প্রাথমিক মূল্যায়ন বলেন বা প্রাথমিক বক্তব্য বলেন বা অবজারভেশন যেটাই বলেন না কেন সেটি। আর অন্য কোনো ব্যক্তি এখন বলবো না পরে? না, আসবো, অন্য প্রসঙ্গে আসবো। একটুখানি সেলিম ভাই, আপনার মতামত জানতে চাই যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তৈরি হয়েছে। আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখছি যে প্রাণঘাতীর সংখ্যা কমে গেছে। আগে যেমন আমরা দেখতাম যে শত শত মারা যেত 15-20 বছর আগে, সেটি কমানো গেছে। কিন্তু পশু সম্পদ অন্যান্য ক্ষেত্র আসলে কতটা কমানো গেছে সেটি নিয়েও নানা রকম আলোচনা আছে। আপনি কিভাবে দেখছেন যে এই যে রিমালের প্রভাব আমরা কতটা মোকাবেলা করতে পেরেছি, ক্ষতিকর প্রভাব সরকার বা প্রশাসন কতটা সক্রিয় ছিল, ছোট করে একটু মূল্যায়নটা জানতে না, ধন্যবাদ আপনাকে। আমি আসলে যেটা জেনারেল শিকদার ভাইয়ের সঙ্গে আমি একমত যে বাংলাদেশে আগে যে অবস্থা ছিল তা আর নেই। ডিজাস্টার ম্যানেজমেন্ট বাংলাদেশে অত্যন্ত সক্রিয় এবং গত প্রায় 15-20 বছরে এর সক্ষমতা ব্যাপক বেড়েছে। বিশেষ করে গত 10 বছরের সক্ষমতা অনেক বহুগুণ বেড়েছে, যার ফলে আপনি জানেন যে হয়তো উপকূলীয় অঞ্চলে যে পর্যন্ত সর্বশেষ তথ্য মতে 20-এর নিচে লোক মারা গেছে, 16 জনের মতো আমি একটা রিপোর্ট দেখেছি। এবং সম্পদহানির পরিমাণ ঘটেছে। পটুয়াখালীতে 28 কোটি টাকার মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, 3 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কম। আপনারা নিশ্চয়ই মনে থাকবার কথা যে ওই অঞ্চলে এক সময় যেটা 70 সালে যে একটি টর্নেডো হয়েছিল, সেখানে প্রায় 10 লাখ লোক মারা গিয়েছিল এমন আছে জানা। এবং জনাব শিকদার যেটা বললেন যে 1991 সালে, ওই সময় বিচিত্রায় কাজ করে রিপোর্টার ছিলাম, ওই সময় টাইডাল বোর্ড যেটা চট্টগ্রামে হয়েছিল, সেটা বাংলাদেশ বিমান বাহিনীর অসংখ্য বিমান লণ্ডভণ্ড হয়েছিল, প্রায় 3 লাখ লোক মারা গিয়েছিলেন সেখানে, এবং আমি রিপোর্টটি করেছিলাম। পরবর্তী পর্যায়ে যখন 1991 সালে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ শেষ করে আমার মনে আছে জেনারেল স্টাকপোরের নেতৃত্বে একটি জাহাজ এসেছিল, যারা ইরাক যুদ্ধে ছিল নিজে, তারাও এই ত্রাণ কাজে জড়িত ছিল। তারা বেশ কয়েকদিন এই চট্টগ্রাম পোর্টে ছিলেন এবং তারা এই কার্য সমাপ্ত করেছিলেন। তবে সেই তুলনায় এবং ক্ষতির পরিমাণ অনেক কমে আসছে, মানুষের ভিতরে সচেতনতা বেড়েছে, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে, এবং যার ফলে মৃত্যুর সংখ্যা, আপনি জানেন যে 111 কিলোমিটার গতিতে ঝড়টি হয়েছে। এটি একটি বিশাল ব্যাপার। আমরা আগে জানতাম যে 60, 70, 80 কিলোমিটার বেগে ঝড় হলেই কিন্তু উপকূলীয় অঞ্চলে বিধ্বস্ত হতো, অসংখ্য মানুষ মারা যেত এবং তথ্যগুলো সঠিকভাবে পাওয়া যেত না। কিন্তু এত বেগে গতির সম্পন্ন ঝড়ার ফলেও আমি মনে করি যে এটি অনেক কমানো গেছে। মাত্র 16 জন মানুষ মারা গেছে, অনেক কম, যদিও অনেক সম্পদের হানি হয়েছে। আমরা একটা পটুয়াখালীর অবস্থায় জানি যে 28 কোটি টাকার মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত ছিল, 3 লাখ ঘরবাড়ি অঞ্চল নষ্ট হয়েছে, অনেক, যেটা যেভাবে আঘাত এনেছে তা তো অনেক কম। এবং আপনি জানেন যে আগের তুলনায় কিন্তু বৈশ্বিক উষ্ণতা বেড়েছে, গ্লোবাল ওয়ার্মিং, সেই ক্ষেত্রে বাংলাদেশের একটি পরিবর্তন লক্ষ্য করছি আমরা। গত কয়েকদিন আগে যে পরিমাণ টেম্পারেচার আমরা লক্ষ্য করেছি, হিট ওয়েভ ছিল বাংলাদেশে, সবকিছু মিলে একটি নাজুক অবস্থা যাচ্ছে, যার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যারা শিল্পোন্নত দেশ, তারা দায়ী এবং এই নিয়ে নানা রকম কাজ চলছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশের প্রশাসন, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, সরকার, তাদের কার্যক্ষমতা বেড়েছে, ভলেন্টিয়ারদের সংখ্যা বেড়েছে, এবং যার ফলে উপকূলীয় অঞ্চলে অর্থাৎ শেল্টারের সংখ্যা কিন্তু বহু গুণ বেড়েছে। কিন্তু হয়তো আপনি জানেন যে বিপুল পরিমাণ শেল্টার সৃষ্টি করা হয়েছে, যার ফলে তারা সেখানে আশ্রয় নিচ্ছে। আর কিছু কিছু লোক মারা যায় নানা কারণ, হয়তো তারা বাড়ি থেকে আসতে চান না, সহায় সম্পদ ছেড়ে, কিছু একটা টাবু আছে কিছু কিছু মানুষের ভেতরে, যার ফলে মৃত্যুর সংখ্যা এত হয়েছে, না আরো কমে আসতে পারতো। কিন্তু ঘর বাড়ির যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে,
আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের ঘরবাড়ি অধিকাংশই টিনের ঘর থাকে, যার ফলে এত স্পিডি একটা ঝড়কে প্রতিহত অনেক সময় করতে পারে না বলেই এত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 235টি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং 1000-এর উপরে অর্থাৎ বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় যে বেশ ভালো মতোই এটাকে সক্ষমতার সঙ্গে এটাকে ট্যাকেল দেওয়া সম্ভব হয়েছে। তবে আশা করি যেভাবে কাজটি চলছে বাংলাদেশে সরকারের কিংবা মন্ত্রণালয়ের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুটি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আরো এর পরিমাণ কমে আসবে এবং যেটি হওয়ার কথা ছিল সেটি হয়নি, হওয়ার কথাও নয়, যেহেতু অনেক অ্যাওয়ারনেস বিল্ডিং হয়েছে। এই জন্য আমার মনে হয় যে সরকারকে ক্রেডিট এখানে দিতেই হবে। আর মানুষের ভিতরেও সচেতনতা অনেক পরিমাণ বেড়েছে যে তারা যখন সিগন্যাল দেওয়া হয় কিংবা যখন তাদের মাইকিং করা হয় তারা শেল্টারে চলে যায়, যার ফলে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এটি আমার ধন্যবাদ। আজকেও আমরা পত্রিকায় দেখেছি, কোন কোন পত্রিকায়, যে মাননীয় প্রধানমন্ত্রী রাত 2টো পর্যন্ত নিজে থেকেই এই ঘূর্ণিঝড়ের গতিবিধি, নানা রকম পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি নির্দেশনা দিয়েছিলেন। তো সেটি একটি আসলে ইউনিক খবর যে রাষ্ট্রপ্রধান যখন এতটা উদ্বেগ বা কনসার্ন থাকেন তখন স্বাভাবিকভাবেই এর ক্ষয়ক্ষতি কিছুটা কমে আসবে। আমরা ভবিষ্যতে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা আরো কমে আসবে সেই প্রত্যাশা করি। একটু ভিন্ন আয়োজনে আসতে চাই, প্রসঙ্গে আসতে চাই। মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এখন এক ধরনের বেনজির এবং আজিজ এই বিষয়ে একটু আলোচনা চলছে, বিভিন্ন লেখালেখি চলছে। আমরা পত্রপত্রিকায় নানা রাজনৈতিক বক্তব্য দেখছি যে বেনজির আহমেদের মতো একজন ব্যক্তি, যিনি পরাক্রমশালী অফিসার ছিলেন এবং তিনি নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে তিনি প্রশংসিত হয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে গেছেন। তো এটি কি আসলে এর দায় কোনোভাবে সরকারের উপরে পড়ে কিনা, আপনি কি মনে করেন? একইভাবে জনাব যে আজিজ আহমেদের উপরে যে ভিসা নীতি বা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে, সেটি সরকারকে কোনো অংশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে কিনা বাইরে। এই প্রথমবারের মতো বাংলাদেশের একজন মানে সেনাপ্রধান তিনি এক ধরনের নিষেধাজ্ঞার শিকার হলেন। আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করছেন? যদিও আওয়ামী লীগের বক্তব্যটা আমরা জানি, তারা বলছে যে সেটি তাদের ব্যক্তিগত হয়তো অপরাধ, ব্যক্তিগত অপরাধের কারণেই তাদের বিচারের মুখোমুখি হচ্ছে, সেখানে এটাই স্বাভাবিক। কিন্তু আসলে এটি এর দায় বা সরকারের ভাবমূর্তি কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাই। দেখেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যতগুলো আছে তার মধ্যে পুলিশ বাহিনী কিন্তু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আরো অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা রাষ্ট্রের পিলার বলি, স্তম্ভ। সেটির উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। রাষ্ট্র পিলার যখন শক্তিশালী হয়, রাষ্ট্র তখন শক্তিশালী হয়। সুতরাং এই যে পিলার, স্তম্ভ এবং এই যে রাষ্ট্র প্রতিষ্ঠানের প্রতি মানুষের সবসময় অনেক বড় উচ্চ আকাঙ্ক্ষা, অনেক অনেক বড় বড় প্রত্যাশা থাকে। সেখানে যারাই কর্মরত থাকুক তাদের প্রতি কিন্তু মানুষের সবচাইতে অনেক বড় ধরনের প্রত্যাশা থাকে। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, বৈশ্বিক বাস্তবতা সহ রাষ্ট্র রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে যারা এই সমস্ত পদে থাকেন তারা সবসময় সবার প্রত্যাশা পূরণ করতে পারেন না। এটি হলো বাস্তবতা। পারেন না বলেই তাদের বিরুদ্ধে অনেক সমালোচনা থাকে, তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ ওঠে, কিন্তু সেই অভিযোগের কোনটা সঠিক নয় সেটি কিন্তু আমরা গল্প আকারে অনেক কিছু বলতে পারি। বাট আপনি যদি আনুষ্ঠানিক কথা বলতে চান তাহলে হ্যাঁ, অভিযোগ অনেকের বিরুদ্ধে উঠতে পারে। সেই অভিযোগটি আন্তর্জাতিক আইন বলেন, দেশের আইন বলেন, সেই অভিযোগটি আইনি প্রক্রিয়ায় আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত কিন্তু একজন মানুষকে আমরা অপরাধী বলতে পারছি না, আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না। কিন্তু আপনি যে কথাটি বলেছেন, অবশ্যই এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে যারা থাকেন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যখন ওঠে, নিশ্চয়ই সেটা দেশের এবং ওই প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য অবশ্যই সেটা ভালো কোনো সংবাদ নয়, সেটি দুঃসংবাদ অবশ্যই। কিন্তু এখন যেটা আমি মনে করি সবচেয়ে বড় জিনিস, যেটা দেখার বিষয়, আপনি বলেছেন বেনজির আহমদ অনেক ক্ষমতাধর ছিলেন ইত্যাদি ইত্যাদি, তার থেকে আজকে যেটা বড় দেখার বিষয় সেটা হলো রাষ্ট্রের ক্ষমতার কাছে কেউ বড় ক্ষমতাবান নয়। রাষ্ট্রের ক্ষমতা সবচেয়ে বেশি, সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং বেনজির আহমদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে,
দুর্নীতি দমন কমিশন আরেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু সেই অভিযোগটি আমলে নিয়েছেন এবং যেহেতু তারা আদালতে অভিযোগ দায়ের করেছেন তার মাধ্যমে প্রমাণ হয় দুর্নীতি দমন কমিশন প্রাইমা ফেসি অর্থাৎ প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে যে হয়তো অপরাধ সংঘটিত হয়েছে এবং আর যেহেতু আদালত এটি আমলে নিয়েছেন এবং আদালত তার সহায় সম্পত্তির কিছু কিছু অংশ জব্দ করার অর্ডার দিয়েছেন, তাতেও মনে হয় যে প্রাইমা ফেসি প্রাথমিকভাবে আদালত হয়তো মনে করছেন এখানে অপরাধ হয়ে থাকতে পারে, সুতরাং এটা বিচার্য অর্থাৎ সেটার বিচার হবে। সেটি কিন্তু একটি বড় দেখার বিষয়। এটি কিন্তু আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটা পজিটিভ এবং ইতিবাচক দিক, যে ক্ষমতা সে যত বড় হোক কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের থেকে বড় কেউ নয়, রাষ্ট্রের সংবিধান থেকে কেউ বড় নয়। সেই ক্ষেত্রটি একইভাবে আমাদের সেনাবাহিনী প্রধান সাবেক সেনাপ্রধান আজিজ আহমদের ক্ষেত্রে পর্যন্ত। এখানে একটি বিষয় আমাদের বলতে হবে, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কারাপশনের কথা বলা হয়েছে, কিন্তু এই কারাপশনের সঙ্গে তাদের কোনো প্রমাণ আদি তথ্য উপত্য আদি বা দলিলপত্র যা প্রমাণ করে এরকম কোনো কিছু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সরকারকে দিয়েছেন কিনা আমরা সেটা জানি না। এটি কিন্তু প্রকাশ্যে আসছে বলে আমার পড়ে নেই। কিন্তু স্টেটমেন্টে কতগুলো প্রসঙ্গের উল্লেখ করা হয়েছে যে সেখানে তিনি প্রসঙ্গ উল্লেখ করা হতে না শুনেন, অভিযোগ উঠতেই পারে, নানা কারণে অভিযোগ উঠতে পারে, যে কোনো ব্যক্তি হোক, পক্ষ হোক, সংস্থা হোক, রাষ্ট্র হোক, কারোর বিরুদ্ধে অভিযোগ তুলতেই পারেন। সেই অভিযোগ তোলার বহু কারণ থাকতে পারে। যারা অভিযোগ তুলেছেন তাদের কাছে হয়তো মনে হয়েছে এখানে এই অপরাধ হয়েছে, কিন্তু সেটি আদালতে প্রমাণ হতে হবে এবং অভিযোগের তথ্য প্রমাণ থাকতে হবে। অভিযোগ এসেছে সেটা তো আমি প্রাথমিক বললাম যে এই ধরনের অভিযোগ আসা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, আমরা এটা অবশ্যই প্রত্যাশা করি না। স্যার শুনবো আপনাকে, আবারও ধন্যবাদ আপনাকে, ফিরে আসবো একটু। সেলিম ভাই, আপনার কাছে জানতে চাই যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি যে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। বারবার তিনি কিন্তু বলেছেন যে যে জায়গা থেকে যারা আছেন তাদেরকে সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছিলেন। আমরা নানা রকম বৈঠকগুলো দেখেছি যে জেলা প্রশাসকদের বৈঠকে বলেছেন। আমরা যে নির্বাচনী ইস্তিহার আওয়ামী লীগের সেখানে কিন্তু গুরুত্বের সাথে বলা হয়েছে। কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর অধীনেই যে সেনা প্রধান বা পুলিশ প্রধান যারা কাজ করেন তারাই এই দুর্নীতির ফাঁদে অভিযোগে অভিযুক্ত হয়ে গেলেন। তো এটিকে আপনি কিভাবে দেখছেন যে প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স সেটি আসলে কতটা আসলে প্রায়োগিকতা পেয়েছিল, নাকি কোনো রকম এখানে এটি আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সংকটই ছিল? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে আমি একটি শব্দের সঙ্গে কখনোই একমত থাকি না যে জিরো টলারেন্স। এটি একটি নৈর্ব্যক্তিক ডিসপোটিক বা স্বৈরতান্ত্রিক শব্দ। গণতান্ত্রিক দেশে কখনো জিরো টলারেন্স শব্দটি ব্যবহৃত হয় না, কারণ সমাজ এবং রাষ্ট্রে সংকট থাকবে, সেই সংকটকে অর্থাৎ ওভারকাম করতে হবে, সংকটগুলোকে হার্ডেলসগুলোকে অতিক্রম করতে হবে এবং সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে অর্থাৎ কিভাবে এগুলোকে কমিয়ে আনা যায় সেই ব্যবস্থাটা, এটা একটি কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং জিরো টলারেন্স, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জিরো টলারেন্স বলবার কথা নয়, তবে এই শব্দটির সাথে আমি কোনোভাবেই, যেমন একটা সময় ছিল যে ড্রাগের ব্যাপারে জিরো টলারেন্স, এইটার ব্যাপারে জিরো টলারেন্স, এটি একটি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, নো নেভার, ইউ হ্যাভ টু অ্যাকুমুলেট অল দ্য থিংস ইন দ্য সোসাইটি। এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন যে সেনা প্রধানের বিরুদ্ধে যে অভিযোগটি উত্থাপন করা হয়েছে, যুক্তরাষ্ট্র তো সারা পৃথিবীর ব্যাপী তাদের মতো করে তারা স্যাংশন জারি করে কিংবা এম্বার্গো দিয়ে থাকে। এটি তাদের একটি জিওপলিটিক্যাল ইস্যুস। এটা আমি জানি যে শত শত হাজার হাজার মানুষকে দুনিয়াব্যাপী দিয়ে থাকেন। তবে আমাদের যে সেনাপ্রধান, সাবেক ইমিডিয়েট পাস্ট সেনাপ্রধান সম্পর্কে যে কথাটি এনেছে, যে যেটা স্টেটমেন্ট আপনি উল্লেখ করেছেন যে সিগনিফিক্যান্ট করাপশন, কয়েকটা দিক কিন্তু উল্লেখ করেছে তারা। সিগনিফিক্যান্ট করাপশনস একটা দিক উল্লেখ করেছেন, আর একটি উল্লেখ করেছেন যে আন্ডারমাইনিং বাংলাদেশ democratic institutions and the public's faith in public institution and the processes। অর্থাৎ তারা বলতে চেয়েছে যে তারা তো যুক্তরাষ্ট্র কিন্তু আপনি জানেন যে গত 24 সালের নির্বাচন, 27 যে নির্বাচন নিয়ে তারা কিন্তু নানা রকম দৌড়ঝাঁপ করেছে এবং তাদের যে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় না, ক্রেডিবল, এটা কিন্তু তাদের ভাষ্য অনুযায়ী। সুতরাং আমার মনে হয় যে এই যে স্যাংশনটা দিয়েছে তার পার্সপেক্টিভেই কিন্তু নিয়ে এসে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করেছে। এটি আমার মনে হয় যে এটি যুক্তরাষ্ট্রে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটি
একটি পলিটিক্যাল একটা মোটিভ আছে, তা থেকে করেছে, এবং সিগনিফিক্যান্ট কারাপশনের কথা বলেছে। এবং এখানে আমরা জানি যে আল জাজিরা একটি বড় ধরনের ডকুমেন্টারি প্রকার করেছিল। তাদের যুক্তরাষ্ট্রের যে স্টেটমেন্ট আমরা লক্ষ্য করি তার সঙ্গে কিছুটা মিল মনে হয়। এখানে জিওপলিটিক্সের অনেক ইস্যু থাকে, এবং কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা জিনিস বলেছেন যে আমাদের একটা এয়ারপোর্ট দিলেই অনেক কিছু সমাধান হয়ে যায়। সুতরাং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে কাজগুলো করে থাকে সেটি হচ্ছে যে তারা গ্লোবালি তারা তাদের এস্টাবলিশমেন্টের পক্ষে, তাদের স্বার্থের পক্ষে কাজ করে থাকে। সুতরাং নানা রকম এগুলো তাদের ইস্যু ব্যবহার, যে মানবাধিকার আর ডেমোক্রেসি, এগুলো সূচকগুলোকে তারা ব্যবহার করে থাকে। আমার কাছে মনে হয় যে এরকম একটি বিষয়। আর সেনাপ্রধানের সম্পর্কে যেটা অর্থাৎ স্পেসিফিক কিন্তু তারা কোনো এলিগেশনস আনতে পারেনি। যেটা আমরা একটা স্টেটমেন্টে দেখেছি স্টেট ডিপার্টমেন্টের ডেজিগনেশন অফ দ্য ফর্মার বাংলাদেশি অফিসিয়ালস ফর সিগনিফিকেন্ট কারাপশন, আমরা একটা স্টেটমেন্ট আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করতে দেখেছি, কিন্তু ওই ধরনের কোনো আমার প্রমাণ আমরা দেখিনি। যেহেতু যুক্তরাষ্ট্র আনছে সব জায়গায়, সেটা আমার কাছে খুব বড় কিছু মনে হয় না। তবে তাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস নিয়ে তাদের যুক্তরাষ্ট্র সহ অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটি অবজারভেশন আছে, সেটা আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়নেরও আছে, এবং যুক্তরাষ্ট্রে সেই পার্সপেক্টিভে করা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এক, আর যেটা বেনজির আহমেদের কথা যেটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে দেখুন যে হ্যাঁ, একটা পত্রিকায় রিপোর্ট হয়েছে, তার ভিত্তিতে দুদক আমলে নিয়েছে এবং তদন্ত করছে। সুতরাং এই ব্যাপারে এখনই বলা যায় না, অর্থাৎ অভিযোগ ফ্রেম হয়েছে যে তিনি এগুলো করেছে, কোর্ট অর্থাৎ সেখানে কিছু স্ট্যাটাস দিয়েছে তার সহায় সম্পত্তির উপরে। তো প্রসঙ্গটি হচ্ছে দেখুন যে এখন যেটা শিকদার ভাই বলেছেন যে ব্যক্তির দায় তো রাষ্ট্র নেয় না, কিন্তু একজন ব্যক্তিকে যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান হিসেবে বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধান হিসেবে বসায়, এবং সেই ব্যক্তিকে নিয়েই কিন্তু মনিটরিং হবার কথা থাকে, নানা রকম গোয়েন্দা সংস্থা থাকে, নানা রকম এজেন্সি থেকে, তারা কিন্তু প্রতি মুহূর্তে মনিটরিং করবার কথা। এটা একটা নর্মস বা একটা প্রথা সিদ্ধ যে মনিটরিং করবে। তাহলে আজকে যখন বেনজির সাহেবের বিরুদ্ধে এত অভিযোগগুলো উঠছে, তখন সেই এজেন্সিগুলো তখন কি করেছিল? একটি প্রশ্ন সঙ্গত কারণেই কিন্তু উঠতে পারে যে তিনি ল্যান্ড কিনছেন, বিশাল ধনী হয়েছে, ধরেই নিলাম পত্রিকার কথা, কিন্তু উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে করেছেন? কিংবা উনি তো একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, র্যাবের প্রধান ছিলেন, পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। সুতরাং এই তার অর্থাৎ ওনার চাকরিকালীন সময়ই ঘটনাগুলো হয়েছে, জানতে পারছি পরে। তাহলে আমার মনে হয় যে বিষয়টি যাদের অবজারভেশন করার কথা, মনিটরিং করার কথা, তারা সঠিকভাবে বিষয়টি করেছে, একটি প্রসঙ্গ আসতে পারে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে দেখুন, আমি সবসময় একটি কথা বলে থাকি যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, মানে শুধু আওয়ামী লীগের কথাই বলছি না, সকল ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে এক ধরনের নার্সিসিজমের মতো একটা মানে বিষয় এখানে জড়িত আছে। অর্থাৎ যে সমস্ত লোকজন আগে থেকেই, আমি বর্তমান সরকারের কথা বলছি না, যে দেখবেন যে সমস্ত লোকজন অর্থাৎ সরকারের খুবই ঘনিষ্ঠ, কিংবা হরপ্রসাদ শাস্ত্রী তৈলশাস্ত্রী নিশ্চয়ই আপনি পড়েছেন, যারা চামচামি করতে পারে, যারা তৈল মর্দন করতে পারে, নার্সিসিস্ট ক্যারেক্টারের, তারাই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পদগুলো আমরা দেখি। যার ফলে অনেক জায়গায় আমাদের মতো তৃতীয় বিশ্ব কিংবা ডেভেলপিং কান্ট্রিগুলোতে যারা যোগ্যতম ব্যক্তি, যারা এডুকেটেড ব্যক্তি, যারা নীতিবান ব্যক্তি, সেই লোকগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনার লাইমলাইটে আসে না, কিংবা যোগ্য জায়গায় বসতে পারেন না বলেই কিন্তু বাংলাদেশের যে করাপশন ইন্ডেক্সগুলো আমরা লক্ষ্য করছি বিভিন্ন সময় কিন্তু অনেক, আপনি জানেন যে বিএনপি আমলে বাংলাদেশ 4 বার প্রথম হয়েছে, ইন্ডেক্সগুলো কিন্তু অনেক উপরের দিকে ছিল, বিকজ অফ ওই যে মাইম্যান। আপনি ধরেন আমি আপনার সরকারের কাজ করছি, তাহলে আমাকে প্রাইস পোস্টিং দিতে হবে কেন? প্রাইসটার অর্থটা কি? প্রাইস পোস্টিং অর্থ হচ্ছে আমি সেখান থেকে উৎকর্ষ গ্রহণ করি, আমি সেখান থেকে সুযোগ গ্রহণ করি। এবং দেখবেন একটা শব্দ আছে প্রাইস পোস্টিং, এক শব্দ আছে, এটা থাকবার কথা নয়। এবং দেখবেন যে যেখানে যাকে বসানো হচ্ছে, মাই ম্যান বসানো হচ্ছে, কি কারণে বসানো হচ্ছে, এই বিষয়গুলো আমার মনে হয় যে এই বিষয়গুলোকে ভাববার সময় এসেছে বাংলাদেশের। কারণ বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ কিন্তু বড় ধরনের আছে। প্রধানমন্ত্রী একার তো আর কন্ট্রোল করা কোনো কিছু সম্ভব নয়। এখানে নানা রকম উইং আছে, নানা রকম প্রতিষ্ঠান আছে, এখানে নানা রকম ব্যক্তি আছে, এবং আমরা সে বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এগুলোকে তো অস্বীকার করার উপায় নেই। সুতরাং বাংলাদেশে করাপশন হচ্ছে, এবং করাপশন সব জায়গায় হয়, পৃথিবীর সব জায়গায়, কিন্তু তার পরিমাণটা কত, অর্থাৎ মাত্রা যদি ছাড়িয়ে যায়, সীমা যে লঙ্ঘন করে, তাহলে বিপর্যয় নেমে আসে সব ক্ষেত্রে। আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ পদ যেহেতু দুজন ব্যক্তি সম্পর্কে করাপশনের অভিযোগ আনা হয়েছে, সুতরাং আমার একটি দিক হচ্ছে যে এই ব্যক্তির দায় শুধু এখানে না, এখানে যারা তাদের নিয়োগ দিয়েছে, যারা তাদের মনিটরিং করবার কথা ছিল, তারা করেছে কিনা, সকল বিষয় নিয়েই মনে হয় ভাববার সময় এসছে।
সকল বিষয় নিয়েই কিন্তু আমাদের চিন্তা করার সময় এসছে। আলটিমেটলি এই দেশটি আমাদের এবং আমাদের সকলের, আমার আপনার আমাদের সকলের দেশটি আমাদের সকলের। সুতরাং এই বিবেচনা রেখেই আমার মনে হয় যে যারা যোগ্যতর, যারা আমি আবারও বলছি, যারা অপেক্ষাকৃত অনেস্ট, যারা দেশকে ভালোবাসেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমার লাইমলাইট বা যোগ্যতর জায়গায় দিলে এই সমস্ত অভিযোগ উঠবার কথা নয়। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন সময় উঠেছে, পরবর্তী সময় আমরা দেখেছি তারা নানা গণমাধ্যমে এসছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসছে, এবং এই যে গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে সেই গণমাধ্যমে কিন্তু নানা রকম করাপশনের সঙ্গে জড়িত, তারা দস্যুতা প্রবৃত্তির সঙ্গে জড়িত, ব্যক্তিগত স্বার্থের সঙ্গে জড়িত, অর্থাৎ তাদের বিজনেস হাউসের স্বার্থ সংশ্লিষ্টের সঙ্গে জড়িত আছে। সুতরাং টোটালিটির ভিতরে এই সংকটটা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে কাজ করবার দরকার আছে। তবে যে যে দুটি ঘটনা বেরিয়েছে পত্রপত্রিকায়, এই বিষয়গুলোকে নিয়ে আমাদের দেশের মানুষের ভাবা উচিত, রাষ্ট্রের ভাবা উচিত, সরকারের ভাবা উচিত, সবকিছু নিয়ে আমাদের পুনর্মূল্যায়ন করার সময় এসছে আমার কাছে মনে হয়। ধন্যবাদ সেলিম ভাই, আমাদের মাঝে সংযুক্ত হতে পেরেছেন সৈয়দা রুবিনা মীরা। রুবিনা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? জি, আমি একটু আপনার আলোচনার সুবিধার্থে একটুখানি দিতে চাই যে আমরা কিছু বিষয়ে আলোচনা করছিলাম, প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আমাদের যে সাফল্য ব্যর্থতা সেটি নিয়ে কথা হয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম যে জনাব আজিজ এবং বেনজির যে তাদেরকে নিয়ে যে ঘটনা প্রবাহগুলো চলছে, সেখানে নানা রকম প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। তো আপনার কাছে আসবো, আমি একটু মেজর জাহাঙ্গীর শিকদার আপনার কাছে ছোট করে আসতে চাই যে আমরা দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বেনজির আহমেদকে যখন দুর্নীতির বিরুদ্ধে মুখোমুখি মানে ব্যবস্থা দেখছি, রাষ্ট্রীয়ভাবে দুদক সক্রিয় হয়েছে, অনেকে তখন বলছেন যে এটি একটা চুজ অ্যান্ড পিক, চেরি পিকের মতো করে করা হচ্ছে, যাকে পছন্দ বা যাকে অপছন্দ তার বিরুদ্ধে করা হচ্ছে। কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে সুতো হয়তো কোথাও কেটে গেছে বর্তমান সরকারের সাথে বেনজির আহমেদ, সে কারণে তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এবং যেটি সেলিম উমরা খান বললেন যে টোটালিটিতে, অর্থাৎ আমাদের সকল ক্ষেত্রে দুর্নীতির কিছু সংকটটা আছেই, তো সকল ক্ষেত্রে আসলে এই ধরনের পদক্ষেপগুলো আসলে নেওয়া হচ্ছে কিনা আপনি কি মনে করেন? যে ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে, ব্যাংকের টাকা নিয়ে নানা রকম কথাবার্তা আমরা দেখছি যে সেখানে কিন্তু কোনো খুব বেশি যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখি নাই। তাহলে কি ট্রুথ অ্যান্ড পিক একটা নীতির মধ্য দিয়ে যাচ্ছে, নাকি আসলে এক ধরনের মানে তার নিজস্ব একটা কোর্স নিয়ে এগুচ্ছে দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে? এখন রাষ্ট্র রাজনীতির যে ব্যবস্থাগুলো, তার মধ্যেই কিন্তু এই যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি সেটা সবকিছু তার মধ্যেই পড়ে। সেটা দুর্নীতি বলেন, ব্যক্তির শৃঙ্খলা বলেন, বা কোনো প্রতিষ্ঠানের কার্যকারিতা, ইফেক্টিভনেস বলেন। কারো বোধহয় মাইক্রোফোনে একটু নয়েজ আসছে। হ্যাঁ, কারো মাইক্রোফোনে নয়েজ আসছে। হ্যাঁ, মিরাপা আপনি কি একটু মিউট করে রাখবেন? আমার মনে হয় যে পরে যখন আপনি কথা বলবেন তখন আপনি আনমিউট করলেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। মিরাপা শুনতে পাচ্ছেন তো আমাদের? ওকে, শুনতে পাচ্ছি, বলুন। ওকে, তো সেই জায়গা থেকে যে আপনি দেখেন, তাহলে একটা রাষ্ট্রের ভিতরে রাজনীতি হচ্ছে সবচেয়ে সুপ্রিম, অর্থাৎ পলিটিক্স ম্যাটার্স, অর্থাৎ পলিটিক ইজ দি টপ। একটা যদি রাষ্ট্র একটা পিরামিড তৈরি করেন, পিরামিডের বিভিন্ন বাহু থাকে বা ভিন্ন যে জায়গা আছে, সেখানে বহু রকম এই রাষ্ট্র প্রতিষ্ঠান ব্যক্তি থাকে। পলিটিক্স ইজ দ্য টপ। সেই পলিটিক্স যখন আপনার সঠিক জায়গায় না থাকে, সেই পলিটিক্স যখন কলুষিত হয়ে যায়, সেই পলিটিক্স যখন আপনার পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু তার বিরূপ প্রভাব সর্বত্র। একইভাবে এই যে পলিটিক্যাল যে দুর্বলতা বা পলিটিক্যাল যে আপনার কালচারের যে অবনতি, এই সুযোগটা তখন সমাজের ভিতরে কিন্তু সমস্ত সমাজ, সমস্ত রাষ্ট্রের সব যুগের সব দেশে এক ধরনের লোক থাকে, দুর্বৃত্তপরায়ণ লোক থাকে, ছিল, আছে, থাকবে। সুতরাং সেই দুর্বৃত্তপরায়ণ লোকগুলো সেটার সুযোগ নেয়। হ্যাঁ, সুতরাং সেই জায়গায় যদি আমরা দেখি, আপনি শুধু একটা আইসোলেশনে শুধু একজন ব্যক্তি বা একটা ইস্যু নিয়ে যদি আলোচনা করে তার প্রকৃত সমস্যাটাকে চিহ্নিত করতে চান, সেটা করতে পারবেন না। আমাদের রাজনীতির ভিতরেই সবচেয়ে বড় সমস্যা রয়েছে, এবং এই সমস্যাটা তো কঠিন সমস্যা, এবং সেই সমস্যা শুরু হয়েছে
যদি বলে দেখেন 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করার পরে কিন্তু এই সংকটটা প্রকটভাবে শুরু হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিই, রাজনীতির সংকটটা কত প্রকট হয়ে সেটির কোনো থেকে আমরা বেরোতে পারছি না। রাজনীতিতে আজকে যারা রাজনীতি করছেন তারা আসলে প্রকৃতপক্ষে রাজনীতিবিদ কি রাজনীতিবিদ নয়, তারা কি রাজনীতিবিদকে প্রফিটেবল বিজনেস হিসেবে নিচ্ছেন না প্রকৃতপক্ষে মানুষের সেবার জন্য রাজনীতি করছেন, সেই প্রশ্নটি বারবার আসছে। দেখুন সাথে সেই জায়গায় কিভাবে এলো সেই জায়গাতে আমাদের কিন্তু আসতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আপনি কিন্তু একতরফাভাবে আলোচনা করলে হবে না, শুধু ক্ষমতায় যারা আছে তাদের দিকে তাকালেই হবে না, সার্বিকভাবে আমাদের দেখতে হবে। বাংলাদেশের রাজনীতি এমন একটি অবস্থা যে সেখানে একটি পক্ষ বিপরীত পক্ষে একটা জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পর্যন্ত পারেন না, তাদের কোনো রকম কোনো কমন প্ল্যাটফর্ম নেই। একটা দেশে এমন রাজনীতি চলে যেখানে জাতির পিতাকে মানা হয় না, জাতির পিতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এবং 71 সালটা আপনারা অনেকেই দেখেন নাই, আপনারা দেখেছি, আমরা যুদ্ধ করেছি। 71 সালে পাকিস্তানিরা জাতির পিতার প্রতি যত জিঘাংসা নিয়ে আক্রমণ করছেন এবং তার থেকেও কিন্তু ভয়ঙ্কর জিঘাংসা নিয়ে জাতির পিতার প্রতিকৃতি ছবির পর এখনো রাজনৈতিক পক্ষ রয়েছেন যারা আক্রমণ করেন। তার প্রত্যক্ষ উদাহরণ সাংবাদিকরা আপনারা অনেকে দেখেছেন, আমরাও সেটা কিন্তু এখনো হুবহু দেখছি। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্রকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং রাজনীতিকে কারাপশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। আমি একটা উদাহরণ দেই, 1991 সালের আপনার নির্বাচনের কথাটি আপনাদের মনে আছে নিশ্চয়ই। তখন তেজগাঁও আসনে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর পদবীর তিনি নির্বাচন করেছিলেন এবং তিনি পাকিস্তান 71 সালে এই বাংলাদেশে 16ই ডিসেম্বর মতো পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসঙ্গে সহযোগী হয়ে এই দেশে যত রকম গণহত্যা ধ্বংসযজ্ঞ চলেছে সেটার সহযোগী ছিলেন 16ই ডিসেম্বর পর্যন্ত। এবং সে কারণে স্বাধীনতার পর ওই মেজর সাহেবের চাকরিতে চলে যায়। কিন্তু 1975 সালে জিয়াউর রহমান এবং পরবর্তী সামরিক শাসক দুইজন পর তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাকে বিরাট ধনী করে দিয়েছেন। তার এখন নিজস্ব হেলিকপ্টার আছে, তার নিজস্ব ইয়ে আছে, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান। তো এই কথাটা আমি এই জন্য বললাম যে 1991 সালের তেজগাঁও আসনে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে এই মেজর সাহেবের কাছে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দল বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্বাচনে কিন্তু ওই মেজর সাহেবের কাছে, ওই টাকার কাছে, ওই দুর্বৃত্তদের কাছে, ওই 71-এর পরাজিত শক্তির কাছে কিন্তু তিনি হেরে গেছিলেন। সুতরাং এই যে দৃঢ়, এই যে কঠিন যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা এই সার্বিক বিষয়গুলো আনবো। সেখানে মূল যে কথাটি আমি বলেছি যে রাজনীতি আজকে রাজনীতির জায়গায় নেই, রাজনীতি কলুষিত হয়ে গেছে, মূল্যবোধহীন হয়ে গেছে, অবক্ষয় ঘটেছে এবং সেটি এইভাবে ঘটেছে যার একটি উদাহরণ আমি দিলাম। সুতরাং সেই জায়গা থেকে রাজনীতি যদি বের করে আনতে হয় তাহলে একমাত্র জনগণই শক্তি, জনগণ ওই রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। তাই যদি হয় মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি, আদর্শ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনীতি, বঙ্গবন্ধু জাতির পিতার বিরুদ্ধে রাজনীতি, সেই রাজনীতি হয় তাহলে সব দল সবাইকে আওয়ামী লীগ করতে হবে না, আওয়ামী লীগ বিরোধী দল থাকতে হবে। সবসময় আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তাও নয়, অন্য দল ক্ষমতায় আসবে। কিন্তু যদি ওই রাজনীতি থাকে তাহলে কিন্তু কখনই কোনো পক্ষই, কোনো রাষ্ট্রই দলই ক্ষমতায় থেকে এই যে জনাব সিকদার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, হবে না। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলেছেন, আপনার কথার সূত্র ধরে রুবিনা আক্তার আপনার কাছে আসতে চাই যে আমরা আরেকটি ঘটনা দেখলাম যেটি দুঃখজনক ঘটনা, যে বাংলাদেশের একজন সংসদ সদস্য তিনি আমাদের প্রতিবেশী দেশে গিয়ে হত্যার শিকার হলেন, নির্মমভাবে তাকে হত্যা করা হলো। এবং এটি নিঃসন্দেহে আপনিও একজন সাবেক সংসদ সদস্য আছেন, আপনি অনুভূতি বা আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যখন এর বিচার নিয়ে কথা বলছি ঠিক পাশাপাশি আরেকটি দিক আসছে যে এই সংসদ সদস্য নানা রকম ব্যবসার সাথে যুক্ত ছিলেন, সোনা ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থাৎ এই ঘটনাটিকে আসলে আমাদের রাজনীতিকে কোনোভাবে কলুষিত করে কিনা, আমাদের যে বর্তমান যে রাজনীতি এবং তাদের যে এমপিরা নির্বাচিত হচ্ছেন, তারা নমিনেশন পাচ্ছেন, এটি নিয়ে জনগণ প্রশ্ন করছেন যে আসলে কি সকল এমপিরাই এমন যে তারা এই ধরনের কাজে যুক্ত থাকেন বা তাদের এই ধরনের অপরাধের জগতের সাথে তাদের সম্পৃক্ততা আছে। এই ঘটনার প্রেক্ষিতে অনেকেই প্রশ্নটা করছেন। আপনি আসসালামু আলাইকুম আজম ভাই, আপনার আজকে আলোচনার সাথে সম্পৃক্ত যে দুজন
বিশিষ্ট অভ্যাগত রয়েছেন, তাদেরকে আমি শুভকামনা জানাই। পাশাপাশি যারা দেশ বিদেশের যারা দর্শক শ্রোতা আমাদের এই আজকে আলোচনা অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং ভালোবাসা। আমি একাদশ জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ছিলাম। সেই সূত্র ধরেই আমি আনোয়ারুল আজিম আনার ভাইকে চিনি, এবং উনি বেশ কয়েকবার সংসদ সদস্য ছিলেন। আমরা আসলে ওনার ডিভিশন ভিন্ন, খুলনা, আমার ডিভিশন বরিশাল। তো ওনার সাথে আসলে আমার দেখা হতো যখন সংসদ আমাদের চলতে, অধিবেশন চলাকালীন সময় আমার প্রতিদিনই দেখা হতো, প্রায় প্রতিদিনই উনি অধিবেশনে আসতেন এবং উনি আসলে আমার দেখা বিনয়ী, সকলের সাথে কথা বলতেন, খুবই মানে আমি দেখিনি কখনো মুখ গোমরা করে কখনো কোথাও ছিলেন, এরকম দেখিনি। পাশাপাশি আমি এবং আনার ভাই দুজনেই জাতীয় সংসদ সদস্য ভবন 5 নম্বর ভবনে ছিলাম। যদিও আমরা কেউ কারো বাসা যাইনি, বাট আমাদের নিচে যখন আমরা বের হতাম আমাদের মাঝে মধ্যে দেখা হতো এবং খুবই অমায়িক তার ব্যবহার। যেটুকু আমি নিজের চোখে দেখা সেটুকু আমি বললাম। তবে আমি যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তিনি সম্ভবত চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন এবং তিনি গিয়েছিলেন স্থলবন্দর দিয়ে, যে কোনো একটা স্থলবন্দর দিয়ে গিয়েছিলেন, বেনাপোল বা এদিকে অন্য একটা স্থলবন্দর দিয়ে গিয়েছিলেন। তো ওনাকে যখন পাওয়া যাচ্ছিল না, আসলে যখন সংসদ চলে সেই সময় কিন্তু কোনো সংসদ সদস্য দেশের বাইরে যেতে চাইলে তখন সংসদকে মানে মাননীয় স্পিকারকে জানিয়ে এবং তার পারমিশন নিয়ে তারা বিদেশ গমন করেন। কিন্তু যখন সংসদ চলেন না তখন কিন্তু তারা নিজেরা যান। তো তিনি গিয়েছেন, এটা আসলে আমাদের কারো জানার কথাও না, তার পরিবার জানেন এবং তাকে পাওয়া যাচ্ছিল না, তিনি মিসিং ছিলেন, সেটি আমরা তার পরিবারের মাধ্যমেই জানি এবং আমাদের সরকার, ভারত সরকারের সাথে আমাদের রেগুলার যোগাযোগ করেছে এবং আমাদের যে ভারতীয় দূতাবাস এবং উপদূতাবাস যেগুলো আছে সেখানেও যোগাযোগ করেছে। আমরা দেখেছি আমাদের দলীয় যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে তার খোঁজ নেওয়ার জন্য। আসলে যেহেতু উনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছিলেন, কোনো সরকারি সফরে না, সুতরাং ওনাকে আসলে ট্রেস করা খুব টাফ ছিল। পরবর্তীতে আমরা আসলে পেপার পত্রিকার মাধ্যমে জেনেছি যে এরকম বিভিন্ন যে বিষয়গুলো আপনি বললেন যে তিনি হত্যার শিকার হয়েছেন এবং নেপথ্যে এই কারণগুলি ছিল। এখন এইগুলি আদৌ কারণ ছিল কি না এটা আমরা আসলে কেউ বলতে পারবো না, এটি তদন্তের মাধ্যমে আসলে এটি বোঝা যাবে। এটি আমাদের দেশের সংস্থাগুলিও তদন্ত করছেন এবং ওখানে যে মারা গিয়েছে কলকাতায়, সেখানে ভারতীয় মানে গোয়েন্দা সংস্থাও তদন্ত করছে। দুই দেশের যৌথ তদন্তের ফলে একটা আমি মনে করি সত্য ঘটনা বেরিয়ে আসবে। একটা মানুষ মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার কাছে বলি তার গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে যেন এই শোক সইবার মতো শক্তি তিনি দান করেন আল্লাহ। এবং আমরা আশা করি যে আমাদের যে তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি খুব শীঘ্রই আসলে কি কারণে তিনি হত্যার শিকার হলেন সেটি আমরা জানতে পারবো। কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, সেই জায়গা থেকে আমি আসলে প্রেস কি বললো বা কে কি বললো সেটা সূত্র ধরে আমি আসলে কোনো কথা বলতে পারি না। ধন্যবাদ রুবিনা আপা। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আসলে তদন্ত সংস্থাগুলির রিপোর্টগুলি কি, এরপরে আমরা আসলে বলতে পারবো। ধন্যবাদ। যে এইটা একটা হাইনাস একটা অপরাধ, আসলে এই ধরনের অপরাধের কোনো ভাষা নেই। এই অপরাধীকে অবশ্যই হত্যাকাণ্ডের পরে যে বিভৎসভাবে তাকে তার অবস্থা, তার মৃতদেহটিকে যে বিভৎসতার রূপদান করা হয়েছে, এটির আসলে যদি তদন্তের মাধ্যমে যে যারাই দোষী সাব্যস্ত হোক তাদেরকে কঠিন থেকে কঠিনতম তাদের শাস্তি মানে নিশ্চিত করা হচ্ছে। আমি মনে করি আমরা সকলে দ্রুত বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই এবং সেই সাথে আসলে এটি নিয়ে যেন আসলে রাজনীতি না হয়, প্রকৃত অপরাধীদের যারা অপরাধীদের বিচার হয় সেটি আমরা প্রত্যাশা করি। সেলিম ভাই, একটু আপনার কাছে আসতে চাই যে আমরা সাম্প্রতিক এটা আলোচনায় এসছে রাজনীতিতে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বক্তৃতায় বলেছেন যে তারেক জিয়া যিনি লন্ডনে প্রবাসী অর্থাৎ পলাতক, তিনি তাকে দেশে ফিরে এনে তার যে অপরাধের শাস্তি বাস্তবায়ন করা হবে। আমরা যখন আজিজ
জনাব আজিজ অথবা জনাব বেনজির অথবা আনোয়ার আজিমের হত্যাকাণ্ডের এই ধরনের ঘটনাগুলো দেখছি, তখন মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যটি দিয়েছেন। এটি নিয়েও নানা রকম আলোচনা হচ্ছে। আপনি এই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটাকে কিভাবে দেখেন, যে আসলে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার সাজা বাস্তবায়ন করা রাজনৈতিকভাবে বা আইনগতভাবে সম্ভব কিনা, বা কেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যটি নিয়ে এলেন? না, এটা তো দেখুন, এটা তো আগেরই একটি বিষয়। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ইংল্যান্ডে আছেন এবং ট্রেন হামলার সঙ্গে জড়িত ছিলেন, এবং আমরা সবাই সবকিছু জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন, উনি তো মৃত্যু থেকে বেঁচে আসছেন, এবং আওয়ামী লীগের 21 জন নেতা মারা গিয়েছেন, এবং নেতৃত্বকে শূন্য করার জন্য যে বিভৎস বর্বরচিত ট্রেন হামলা হয়েছিল তার সঙ্গে সম্পৃক্ততার জন্যই তো অর্থাৎ এই রায়গুলো হয়েছে, কোর্ট দণ্ড দিয়েছেন। সুতরাং এটি প্রধানমন্ত্রী বা কেন আইনগতভাবে চাইতেই পারেন, বা এটি প্রত্যাশিত যে যারা যারা জড়িত, শুধু তারেক জিয়া সাহেব নয়, যারা এই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত, যারা অর্থাৎ পালাতক আছেন, যারা ভেতরে নেই, তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় তারা আছে, অ্যারেস্ট করে তাদের যে এক্সিকিউশন যেটা করা দরকার, বিচারের রায়, এটি তো প্রত্যাশিত একটি বিষয়। এই একটি দিক। অন্যটি দিক হচ্ছে, দেখুন যে অনেকে বলবার চেষ্টা করবেন যে যেহেতু বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান এবং সর্বশেষ আনোয়ারুল আজিমের যে ঘটনাটি ঘটেছে, সেই সময় প্রধানমন্ত্রীর এই কথাটি কতখানি অর্থাৎ আলোচিত হচ্ছে কিনা। আমার মনে হয় যে দু জিনিস। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেহেতু গ্রেনেড হামলা হয়েছে তার উপরে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, তার সেটা প্রত্যাশা করাই যেতে পারে তাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হোক, এটি সকলেই চায়। অর্থাৎ কোর্ট যদি ভার্ডিক্ট দিয়ে থাকে তার ইমপ্লিমেন্টেশন তো প্রত্যাশিত এবং সকলেই চাইতে পারে, সেটা একটি দিক। অন্যটি দিক হচ্ছে যে এই যে 3টি ঘটনার কথা আপনি বললেন, যেটা মীরা একটা বড় ধরনের ঘটনা বা অর্থাৎ ডিসক্রিপশন দিলেন, তার সঙ্গে আচ্ছা সূক্ষ্মতার যে বর্ণনা দিলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে দেখুন যে আমি একটু শিকদারের কথা ফিরে যেতে চাই। আমি সব করে বলছি যে সবকিছু যে পলিটিক্যাল লিডারশিপের ভিতরে সবকিছু, সংকটটা চোখ নেই, আমাদের রাজনীতির ভিতরে এই সংকটটা আছে, এবং বিশেষ করে পলিটিক্যাল লিডারশিপের ভিতরে সংকটটি আছে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে চলে আসছে, যার ফলে আমরা, আপনি জানেন যে সাবেক প্রেসিডেন্ট কিন্তু বলেছিলেন যে সংসদে রাজনীতি কিন্তু রাজনীতিবিদদের হাতে নেই, এটি তিনি তার চলে গেছে, যার ফলে এখন প্রশাসন, রাজনীতি, এমপিসি অর্থাৎ মন্ত্রিত্ব, সকল কিছুই কিন্তু, ব্যবসা, ব্যাংকের লুণ্ঠন প্রক্রিয়া, সকল জায়গায় কিন্তু এই বিরাজনীতিকরণের ফলে এবং রাজনীতিকে দূরে সরে যাওয়ার ফলে কিন্তু এদের হাতে সবকিছু কিন্তু চলে যাওয়ার ফলে আজকে সমাজে একটি অ্যানোমিক সিচুয়েশন, যেটাকে বলা হয় অ্যানোমিক সিচুয়েশন বা নৈরাজ্যজনক পরিস্থিতি চলছে। আর একটা সর্বশেষ একটি লাইনে উল্লেখ করতে চাই। দেখুন, জোসেফ প্রুধো নামক একজন অর্থাৎ রাশিয়ান একজন সমাজতান্ত্রিক ছিলেন প্রাক বিপ্লবের আগে, তিনি বলতেন যে সমাজ পরিচালনার কেন্দ্রীয় তারকা হচ্ছে নৈতিকতা, সেই অক্ষ যার উপরে সমস্ত রাজনৈতিক জগৎ বিবর্তিত হয়। সুতরাং নৈতিকতার ইস্যুই হচ্ছে প্রধান রাষ্ট্র, সমাজ এবং রাজনীতির প্রধান শত্রু। সেই জায়গা থেকে যত একটি দেশ, রাষ্ট্র নেতৃত্ব সরে যাবে, সেই জাতির জন্য বিপর্যয় অপেক্ষা করে, আমার কাছে তো মনে হয়। জি, ধন্যবাদ সেলিম ওমরান খান আপনাকে। আমরা রুবিনা মীরা আপনার কাছে আসতে চাই এবং শেষ করবো জনাব মোহাম্মদ আলী শিকদার আপনাকে দিয়ে। ছোট করে, আমাদের সময় খুব বেশি নেই। রুবিনা মীরা একটু দেরিতে জয়েন করেছেন, বা ওনার সংকট ছিল হয়তো অনলাইনে। রুবিনা মীরা, যেটি হচ্ছে যে বিএনপি বা সমালোচকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের যে সার্বিক যে ব্যর্থতা, এই যে অর্থনৈতিক ব্যর্থতা, ব্যাংক ব্যবস্থাপনার সংকট, বা এই যে নানা রকম কাণ্ডগুলো ঘটছে, এই যে রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে মাননীয় প্রধানমন্ত্রী সুকৌশলে এই বিষয়টাকে সামনে এনেছেন। এটা আসলে আরেক ধরনের অপরাজনীতি আওয়ামী লীগের। এইভাবেই বিএনপির পক্ষ থেকে বা অপরাপর দলগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন এটাকে? ধন্যবাদ আজম ভাই আপনাকে। আসলে বিএনপির কোনো মন্তব্যকে আমরা সঠিক মানব, তার আগে দেখতে হবে আসলে বিএনপি কি, বিএনপির জন্ম হয়েছিল কিভাবে। একজন যিনি এই রাষ্ট্রকে, এই একটি ভূখণ্ডকে রাষ্ট্রে পরিণত করেছিলেন, কোটি কোটি মানুষের স্বপ্নের যিনি পুরুষ, সেই মানুষটিকে নির্মমভাবে হত্যা করে পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় এসে সেই ক্ষমতাটাকে চ্যুত করবার জন্য তারা একটা দল গঠন করলেন, যার নাম দিয়েছিলেন বিএনপি। বিএনপি এসেই হাজার 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 সেনা কর্মকর্তা, বিশেষ করে মুক্তিযুদ্ধের সেনা কর্মকর্তাকে হত্যা করলেন।
ইন্ডিয়ানিটির মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে বৈধতা দিলেন এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত করে, মন্ত্রিসভার সদস্য করে, তাদেরকে সংসদ সদস্য করে তাদেরকে পুরস্কৃত করলেন। তো যারা নাৎসিবাদী, যাদের আসলে রাজনীতির কোনো ভিত্তি নেই, যারা নিজেরাই জানে না আসলে রাজনীতি মানে কি, ইটস এ কাইন্ড অফ সোশ্যাল ওয়ার্ক, এটা তারা জানে না। তারা জানে রাজনীতি মানে ক্ষমতায় যাওয়া এবং নিজেদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা, তাদের দেশ রসাতলে যায়। সেই মানুষ কোনো রাষ্ট্র সম্পর্কে, কোনো রাষ্ট্রপ্রধান সম্পর্কে কোনো মন্তব্য করলে সেই মন্তব্য ধারে কাছে আমরা কেন যাব? আপনি 2006 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ দেখেন, আপনি নিজে যে কোনো মানুষ, একটা গ্রামের সাধারণ মানুষ, তারা যেখানে বলতেছে আজকে ঢাকা শহরের কাজের লোক খুঁজে পাই না, বাংলাদেশে নিম্ন শ্রেণীর সমস্ত মানুষ ভালো আছে, বিভিন্ন ভাতার মধ্য দিয়ে সরকার কি পরিমাণ ভাতা দিচ্ছে জনগণকে, একেবারে যারা দরিদ্র তৃণমূল পর্যায়ে। এত কিছুর পরেও বিএনপি যখন বলবে অর্থনৈতিকভাবে আমাদের অবস্থান ভালো না, আমাদের এই যে মেট্রো রেল, আমাদের পদ্মা সেতু, আমাদের বিভিন্ন এক্সপ্রেসওয়ে, আমাদের কর্ণফুলী টানেল, আমাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, এত নানামুখী আমাদের যে উন্নয়ন, মেগা প্রজেক্ট বাস্তবায়ন, এই সমস্ত কিছুর সমন্বয়ে কিন্তু বিশ্ব অর্থনৈতিক সংস্থা আমাদের বাংলাদেশকে বর্তমানে বিশ্বের 35তম অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেইখানে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা কিভাবে বিএনপি বলেন? বিএনপি কি জানেন না যে আমরা এমডিজি বাস্তবায়ন করেছি, এখন এসডিজি থেকে ধাবিত হচ্ছি, আমাদের 2-3 বছর একটুখানি, এটা বিশ্ব অর্থনীতি থেকে বলা হয়েছে 26 সাল পর্যন্ত আমাদের টিম ব্যালেন্স থাকবে, এরপরে আমরা কভার আপ করে উঠে যাবো। এখন এটা তো আমরা যারা কাজ করি মানুষের মধ্যে, মানুষকে নিয়ে উন্নয়ন ফোরামে যারা কাজ করি, আমরা এটা বুঝতে পারি। বিএনপি তো এই উন্নয়ন ফোরাম নিয়ে কখনো কাজ করেনি। বিএনপি আসে, সরকার তারা দখল করে নেয় বিভিন্ন অপপ্রচারের মধ্য দিয়ে এবং তারা নিজেদের ভাগ বটারা করে। তো সুতরাং এমডিজি এসডিজি কি বিএনপি তো এটা জানে না, তাহলে এটা বলবে কেন? আর এরকম হতে পারে যে হ্যাঁ তারা এটা জানে, বাট শুধুমাত্র শেখ হাসিনা সরকারের কুৎসা তারা এই বিষয়গুলো তুলে। জি, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী চমৎকার করে বলেন যে কেউ কেউ উন্নয়ন কানা আছেন, যে যারা আসলে উন্নয়নটা দেখেন না, অন্য সবকিছু দেখেন। জনাব মোহাম্মদ আলী সিকদার, আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আসলেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, যেটি হচ্ছে যে নির্বাচন চলছে, সামনে নির্বাচন প্রশ্নটা হয়তো আলোচনা করতে পারলাম না। দেশ কেমন আছে, মানে যদি একটি কথায় আপনাকে বলি, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছে, কেউ কেউ কোনো অর্থনীতিবিদরাও বলছেন আসলে, এবং রাজনীতি আপনি নিজেও বলছেন যে দুর্বৃত্তায়িত রাজনীতির একটা পথের মধ্যে আমরা আছি। তাহলে প্রশ্ন হচ্ছে দেশ কেমন আছে, আসলে ভবিষ্যতের রাজনীতির গতিপথ কোন দিকে? ছোট্ট করে একেবারে 2 মিনিটের মধ্যে আপনাকে শেষ করতে হবে। ওকে, দেখেন, কোনো প্রশ্নের কিন্তু অ্যাবসলিউট উত্তর নাই, অ্যাবসলিউট উত্তর নাই। সুতরাং আমাদের বলতে হবে যে আমরা ভালো মন্দ নিয়েই আছি এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আমরা ভালো মন্দ নিয়েই কিন্তু এগিয়েছি। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমাদের কিন্তু একেবারে আশাহত হয়ে গেছিলাম আমরা যে এই দেশে আর বোধহয় কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ কাছে কিন্তু একেবারে ঘুরে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ অত্যন্ত একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠিত। বাংলাদেশের যিনি নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশ্ব অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে এখন অত্যন্ত মানে গ্রহণযোগ্য একজন নেত্রী এবং লিডার। তার কথা বিশ্ব নেতৃবৃন্দ কিন্তু মনোযোগ দিয়ে শোনেন। সুতরাং সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। তার মানে এই যে আমাদের কি কোনো চ্যালেঞ্জ নাই, আমাদের বড় বড় চ্যালেঞ্জ আছে, যেটি আমরা কিছু আলোচনা করেছি। সেটার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হলো রাজনীতি। রাজনীতিতে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সেটি হলো এই যে রাষ্ট্রের ভিতরে গোষ্ঠীতন্ত্র তৈরি হয়েছে, বিভিন্ন গোষ্ঠীতন্ত্র, অলিগার্ক যেটাকে বলে। কখনো কখনো আমরা দেখছি এই গোষ্ঠীতন্ত্রটা রাষ্ট্র শক্তিশালী বেশি হয়ে যাচ্ছে। সেটা কোনো ব্যবসায়ী গোষ্ঠী বলেন, কোথাও কোনো সড়ক পরিবহন গোষ্ঠী বলেন, বা অন্য কোনো গোষ্ঠী বলেন, সেই জায়গাটার থেকে এটা প্রতিকার কি? প্রতিকারটা হলো, প্রতিকার যদি আপনি বলেন তাহলে রাজনীতিকে এই জায়গার থেকে সুষ্ঠু জায়গায় ফেরত আনতে হলে বাংলাদেশের মানুষকে জেগে উঠতে হবে, বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে এবং বাংলাদেশের মানুষকে যারা প্রকৃতপক্ষে সঠিক, সুষ্ঠু, নৈতিকতাপূর্ণ মুক্তিযুদ্ধের পক্ষে যে রাজনীতি, আদর্শ যে রাজনীতি, 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে যে রাষ্ট্র রাজনীতি আমরা প্রতিষ্ঠা করেছি, সেই রাজনীতির পক্ষে বাংলাদেশের মানুষকে দাঁড়াতে হবে। এবং সেটা যদি দাঁড়ান তাহলে কিন্তু আমরা রাজনীতিকে
আমরা কলুষ মুক্ত করতে পারবো, রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরে আনতে পারবো, জি অসংখ্য ধন্যবাদ আনতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেলিম ভাই, একটি বাক্যে, আপনি হয়তো একটি কথা না বললে আপনার ভালো লাগবে না, একটি বাক্যে বলুন তো আসলে প্রতিকার কি? আসলে আমি যেটা বলেছি যে পলিটিক্যাল লিডারশিপ যেটা আছে আমাদের এখানে, জনগণকে তো জাগতে হবেই, কিন্তু পলিটিক্যাল লিডারশিপকে অত্যন্ত শক্ত হাতে উপর থেকে নিচ পর্যন্ত তার দলকে সাজাতে হবে। হ্যাঁ, এখানে যেটা অলিগার্সের কথা বললেন, এবং সেই ব্যক্তিতান্ত্রিকতা, যে পকেট সিস্টেমগুলোকে ভাঙতে হবে, যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে, অনেস্ট পিপুলকে জায়গায় বসাতে হবে, দেশপ্রেমের দোতনা সৃষ্টি করতে হবে, যারা ত্যাগী নেতাকর্মী আছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে, এবং যারা পয়সা অর্থবৃত্তির বিনিময়ে যারা নমিনেশন পায় কিংবা মন্ত্রী মিনিস্টার হয় বিভিন্ন সময় হয়ে আসছে, এই প্রক্রিয়াটি বন্ধ করতে হবে, এবং এই গোষ্ঠীতান্ত্রিক ব্যবস্থাটি যদি বন্ধ না করা যায় তাহলে এ থেকে পরিত্রাণ আছে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ ধন্যবাদ। রাজনীতি সবচেয়ে বড় হৃদয়বৃত্তির ব্যাপার, মানুষের দুঃখ সুখ কষ্ট লাঘব করার জন্য আসলে রাজনীতি। আমরা নীতির রাজা হিসেবে এটাকে দেখতে চাই। ব্যবসায়ীদের হাত থেকে, যারা দুর্বৃত্ত তাদের হাত থেকে রাজনীতি মুক্ত হবে এবং আমাদের আরো বেশি দেশ এগিয়ে যাবে সে প্রত্যাশা রেখে আপনাদের দুজনকে এই মুহূর্তে যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি, এবং রুবিনা মীরা আপা ছিলেন তাকেও ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে দর্শক যারা ছিলেন শুনেছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে সময় অভাবে আপনাদের মন্তব্য বা প্রশ্ন আমরা আসলে নিতে পারিনি, পড়তে পারিনি। আগামী আয়োজনগুলোতে দেখা হবে। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। থ্যাংক ইউ।